আরে বাবা, সবাই একেবারে এসে গেছিস দেখছি। হ্যাঁ, তাই রে, গল্প শুনবি বলে বসে আছিস তো? হুম, তা দেখ নেবলা, গল্প তো তোদের আমি অনেক শুনিয়েছি। হ্যাঁ, আসলে জীবনে কম তো অভিজ্ঞতা হলো না, জানিস তো। আমি যৌবনকালে গল্প লিখতে খুব ভালোবাসতাম, খুব শখ ছিল। যদি লিখতাম, আমিও একজন গল্প লিখিয়ে হয়ে যেতে পারতাম। বললেন খুঁড়ো। আজকে একটা অদ্ভুত গল্প শোনাবো তোদের। হ্যাঁ, কিন্তু শোন, এই এমনি এমনি তো গল্প হবে না। হ্যাঁ, এই যে বাবা হাবুল, যা তো, যা চট করে আমার স্পেশাল চায়ের অর্ডারটা দিয়ে আয়। যা। হ্যাঁ, যে কথা বলছিলাম, একবার আমেদাবাদে পারিক সাহেবের বাড়িতে আমি গল্প বলিয়ে চাকরি নিয়ে গিয়েছিলাম। সে গল্প তো তোদের ইতিমধ্যেই বলেছি। তো সেই সময় অনেক গল্পের প্লট আমার ডায়েরিতে লিখে রাখতাম। তো সেই করতে করতে ওটা একটা অলিখিত অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। চাকরি ছাড়ার পরও সেটা ছাড়তে পারিনি। লিখেছিলাম বেশ কিছু গল্প। বলে তড়িৎ খুঁড়ো থামলেন। খুঁড়োর গল্প বলার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে ঘন্টার পর ঘন্টা তাকে শুনতে থাকলেও কখনো বিরক্তি লাগে না। খুঁড়োর 40 বছর সারা ভারতবর্ষে ঘুরে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই সব এমনভাবে বলেন যে একেবারে তাক লেগে যায়। আমরা 5 জন, আমি, হাবুল, হারান, ধীরু আর ন্যাপলা, খুঁড়োকে ঘিরে বসেছিলাম। লক্ষ্য করছিলাম ন্যাপলা অনেকক্ষণ ধরেই কিছু একটা বলার জন্য খুঁসখুস করছে। হয়তো খুঁড়োর থেকে একটা জমাটি গল্প শোনার পূর্বাভাস পেয়েছে। এবার সে বলে উঠল, তা খুড়ো, তোমার সে গল্প লেখার কি হলো? না, ওই যে বললাম তো, লিখেছিলাম বেশ কিছু গল্প। তা কিসের গল্প লিখতে শুনি খুড়ো? দেখ ন্যাপলা, আমার জীবনে তো কম ঘটনা হয়নি। হ্যাঁ, তা সেসবেই একটু ওই রং জড়িয়ে বেশ একটা রোম্যান্স আর থ্রিলের মিশ্রণ করে, হ্যাঁ, বেশ জমজমাট একটা গল্প লিখতাম। ওই ভূত, অ্যাডভেঞ্চার, এসব তো আমার কাছে জল ভাত। তবে লিখতে লিখতে অনেক সময় রাইটার্স ব্লক হয়ে যেত। ওই রাইটার্স ব্লক কী জিনিস জানিস তো? আমরা সবাই দুপাশে ঘাড় নাড়িয়ে না বুঝিয়ে দিলাম। খুড়ো এবার এক চুমুক চা খেয়ে বলল, চাটাই সব পর হয়েছে। হ্যাঁ, তো রাইটার্স ব্লক, হ্যাঁ, রাইটার্স ব্লক হচ্ছে লেখকদের জীবনের নিত্য একটা রোগ বলতে পারিস। হ্যাঁ, এই সময় গল্পের প্লট আসে, লেখা বেরোয় না, আবার কোনো সময় প্লটও আসতে চায় না। এটা একটা মানসিক ব্যাপার। হ্যাঁ, ঠিক করার উপায় হলো কোথাও ঘুরতে যাওয়া। তো তাতেই দেখা গেছে যে লেখকদের বেশ উপকারী হয়। তো বুঝলি, একবার এই গল্প লেখার নেশায় এক ভয়ানক কাণ্ড হয়েছিল। কি কাণ্ড খুড়ো? ভৌতিক কাণ্ড, সে একেবারে ভীষণ ব্যাপার। হ্যাঁ, আজ তাহলে সেই ঘটনাটাই বলুন না খুড়ো। খুড়ো তার চিনি দুধ ছাড়া চায়ের অবশিষ্টটুকু শুরুত করে এক চুমুকে শেষ করে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে বলতে শুরু করলেন। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, সেই অভ্যেস বা নেশার ফলে অবসর পেলেই বুঝলি খাতা কলম নিয়ে লিখতে বসে পারতাম। আর সেই বসলেই যে লিখতে পারতাম তা নয়। হ্যাঁ,
প্লটও প্রচুর থাকলেও বেশিরভাগ সময়ই লেখা আসতে চাইতো না। হয়তো 2 ঘন্টা গালে হাত দিয়ে কেটে গেল, কিছুই লেখা হলো না সেই রাইটার্স ব্লকের জন্য। তাই বলে শখটাকে তো জলাঞ্জলি দিতে পারিনি। দীর্ঘদিন কিছু লিখতে না পারলেও মন খারাপ করতো। তো সেই কারণে শখটাকে লালন পালন করার জন্য ওই যেমন বললাম, ওই অনেক সময় জায়গা পরিবর্তন করতে হতো। নতুন জায়গায় গেলে নতুন পরিবেশ, সেই নতুন পরিবেশে অনেক সময় লেখার রসদ খুঁজে পাওয়া যেত। সেই কারণে আমি পাহাড়, জঙ্গল ইত্যাদি মনোরম স্থানে মাঝে মধ্যে গিয়ে কয়েকদিন থেকে আসতাম চেঞ্জের জন্য। তাতে সুর করে চলেও আসতো লেখা কলমে। হ্যাঁ, তো সেবার আমি গিয়েছিলাম হিল স্টেশন কার্শিয়াঙে। মানুষ যে নির্জনতার খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে, সেই নির্জনতা খুঁজে পেতেই আমার কার্শিয়াঙে যাওয়া। পরিকল্পনা করেই এসেছিলাম যে এখানে চা বাগানে থাকবো। সবুজ চায়ের ঝোপে ঘেরা একটা বিলাসবহুল ব্রিটিশ আমলের বাংলোতে বসে গরম চায়ে চুমুক দিচ্ছি, এমন অসাধারণ ঘটনার সাক্ষী হতে কে না চায় বল। তো সেই আশ মেটাতেই আমি এসেছি মকাইবাড়ি টি এস্টেটে। প্রকৃতি ও বন্য প্রাণী যারা ভালোবাসে তাদের জন্য মকাইবাড়ি আইডিয়াল জায়গা। সেখানে একটা হোমস্টেতে উঠেছি। জনবসতি খুবই কম, পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য গায়ে মেখে এক অনাবিল শান্তির বাসস্থান এই মকাইবাড়ি টি এস্টেট। চারদিক পাহাড়ে ঘেরা, আর মাঝখানে সবুজ উপত্যকা। এই হোমস্টেগুলো বুঝলি সাধারণত চা শ্রমিকরাই চালায়। হ্যাঁ, ওই চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের স্বনির্ভরতার দিকে খেয়াল রেখে ওদেরকে সাপোর্ট করে। এই হোমস্টেতে থাকা মানে জানবি যে একেবারে ওদের পরিবারের একটা অংশ হয়ে যাওয়া। একই সঙ্গে ওটা বসা, হ্যাঁ, ওদের জীবনযাত্রার একটা অংশ হয়ে যাওয়া। হ্যাঁ, ঘরগুলো কিন্তু সাধারণ, হ্যাঁ, লাক্সুরিয়াস নয়, কিন্তু হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন। 4 বেলা দুরন্ত ঘরোয়া খাওয়া দাওয়া। হ্যাঁ, যাকে আসার পথে বুঝতে পারলি রাস্তার দুধারে চোখে পড়ল ঘন দেবদারুর জঙ্গল। পাহাড়ি রাস্তা ধরে যত উপরে উঠছিলাম ঠান্ডা ততই বাড়ছিল। সময়টা অক্টোবর, যথেষ্ট ঠান্ডা, সাথে কনকনে উত্তুরে হাওয়া। জিপে যাওয়ার সময় চোখে পড়ল যে পথে অনেকগুলো ঝর্ণা সবুজ পাহাড়ের গা ঘেঁষে ঝরঝর করে নেমে আসছে নিচে। মকাইবাড়ি টি এস্টেটে পৌঁছানোর রাস্তাটা ভালো নয়, বুঝতে পারলি? প্রায় 4 কিলোমিটার পাথুরে রাস্তার উপর দিয়ে গাড়িতে দুলতে দুলতে এসে পৌঁছলুম চা বাগানে। আসার পর চারদিকের দৃশ্য দেখে, হ্যাঁ বুঝলি, এরম চাম্পেশ মনটা একেবারে মানে ক্লান্তি দূর হয়ে আনন্দে ভরে গেল। অপরূপ সৌন্দর্য এখানে। হ্যাঁ, প্রকৃতি এখানে দুহাত ভরে সব রূপ একেবারে ঠেলে দিয়েছে। চারদিকে পাহাড়, সবুজ গাছগাছালি, এ সমস্ত ঘেরা মকাইবাড়ি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার সে কি অসাধারণ দৃশ্য! এই ভিউ দেখে হ্যাঁ মুগ্ধ হয়ে গেলাম। তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের গা ঘেঁষে থাকা ঘন সবুজ অরণ্য আমাকে একেবারে মহাবিষ্ট করে তুলেছে। মনটা নিজের অজান্তেই একদম মানে কাব্যে পরিপূর্ণ হয়ে যায়। আর বুঝলি, এখানকার উঁচু উঁচু পাইন আর নানা রকম রংবাহারি ফুলের গাছ তো আছেই।
আমি যে হোমস্টেটাতে উঠেছি সেটিতে পাহাড়ের ঢালে বানানো কয়েকটা ছোট ছোট আলাদা কটেজ আছে। সামনে পেছনে ফল ফুলের বাগান, আর পাহাড়ের ধাপে ধাপে জমিতে চাষ করা শাকসবজি। হোমস্টের মালিক মিংমা ভুটিয়া খুব ভালো লোক আর অতিথিপরায়ণ। হ্যাঁ, এই আমার যাতে থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয় সেদিকেও সজাগ দৃষ্টি। ভালো লাগলো যখন দেখলাম ওই বাগানের ক্ষেত থেকে বাঁধাকপি, মূলো ইত্যাদি তুলে এনে আমার জন্য রান্না করছে। তো মিংমার রান্না করা চমৎকার রকমারি পদের খাবার খেয়ে আর নিরিবিলিতে গাছের ছায়ায় বসে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে গল্প লিখতে একেবারে মজে গেছি আমি। ওই টিফিন দাঁড়া ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখলুম। ও সেই কি দৃশ্য, প্রাণ একেবারে জড়িয়ে যায়। তো বেশ কিছুদিন শুধু ঘুরলাম। হ্যাঁ, আর মাঝে মাঝে চুপ করে বসে নিস্তব্ধ বনের সেই প্রকৃতির অপরূপ কলতান শুনতাম। এদিকে এতদিন যে কলম একেবারে আটকে ছিল, হ্যাঁ, সেটা এখন ছন্দ খুঁজে পেয়েছে। হ্যাঁ, গল্পের প্লট পেয়ে গিয়ে আমিও লিখতে শুরু করেছি পুরো দামে। লেখাটা যতটা পারি এখানে থাকতে থাকতেই এগিয়ে নিতে হবে, কারণ বাড়ি ফিরে যাওয়ার পর তো এমন পরিবেশ আর পাবো না। তো সেই বাজার ঘাট একই রুটিনি বাঁধা, হ্যাঁ, দৈনন্দিন জীবন। তা বুঝলি, বিকেলবেলা মিংমার সবজি বাগানের সামনে প্লাস্টিকের চেয়ার টেবিলে খাতা কলম নিয়ে বসলাম। মিংমা ওই বিকেলের স্ন্যাক্স গরম গরম বেগুনি আর পেঁয়াজি নিয়ে এলো। আয়েস করে খেতে খেতে প্রশ্ন করলাম, আচ্ছা মিংমা, তুমি তুমি এত সুন্দর রান্না শিখলে কি করে? হঠাৎ একটু উদাস হয়ে গেল মিংমা। একটু দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, শখ করে রাঁধতে শিখিনি সাহাব। পেলা বাচ্চা হওয়ার সময় বিবি মারা গেল। বড় লক্ষ্মী ছিল বউটি আমার। আত্মীয় স্বজনেরা বলেছিল আবার বিয়ে করতে, নইলে বাচ্চা মানুষ করতে খুব তকলিফ হবে। আমি তকলিফ করেই বাচ্চা বড় করেছি, বিয়ে শাদি আর করিনি। রান্নাও শিখেছি নিজে নিজেই হাত পুড়িয়ে। এই দেখো, অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেললাম। দুঃখিত দুঃখিত, কিছু মনে করো না মিংমা। তাতে কি তাতে কি, এখানে আপনার ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব 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 ভালো লাগছে। ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড়ি উপত্যকা, ইচ্ছে করছে ওখানে গিয়ে খাতা কলম নিয়ে বসে থেকে সারাদিন কাটিয়ে দিই, হেঁটে বেড়াই। বড়ই মনোরম জায়গা। দিন মে যত খুশি বেরান সাহাব, রাতের দিকে ওসব জায়গায় ঘুরে বেড়াবেন না। কেন কেন ও কথা বললে কেন মিংমা? রাতের দিকে হিংস্র জানোয়ার জঙ্গল থেকে বেরিয়ে আসে নাকি? হ্যাঁ, না, তেমন কিছু না। না না, তাহলে যেতে অসুবিধা কোথায়? আমার কথার কোনো উত্তর দিল না মিংমা। বাগানের ফলের গাছে জল দিতে হবে বলে ব্যস্ততা দেখিয়ে চলে গেল। আমার কেমন খটকা লাগলো জানিস, কেমন যেন একটা রহস্যের গন্ধ পেলাম। কৌতূহল জন্মানো। ভাবলাম রাতেই যখন খাবার দিতে আসবে তখন ওকে আবার জিজ্ঞাসা করব, কিন্তু তারপর গল্প লেখায় এমন ডুবে গেলাম জিজ্ঞেস করার কথা আর মনেই রইল না। আসলে গল্পের প্লট পেয়ে গিয়ে অন্য কোনো দিকে আর খেয়াল ছিল না। ভাবলাম বাড়ি ফিরে গল্পটা কোনো ভালো পত্রিকায় পাঠাবো। তো সারাদিন অনেক লেখার পর ক্লান্ত হয়ে রাতে মিংমার রান্না করা চমৎকার মুরগির মাংস তৃপ্তি করে খেয়ে আয়েশ করে নিদ্রা দিলাম। পাহাড়ি রাত্রির নীরবতায় ঘুম হয় দারুণ, কারণ এখানে ডিস্টার্ব করার তো কেউ নেই।
হ্যাঁ, তো বুঝলি, হঠাৎ মাঝ রাতের দিকে মনটা ভেঙে গেল। শিরশিরানি হাওয়ায় এসে ঠান্ডা লাগছিল। জেগে উঠে দেখি জানলার পাল্লাটা একটু খোলা, তাই দিয়ে হিমশীতল হাওয়া ঢুকে সারা শরীরে কাঁপুনি দিচ্ছে। ঠান্ডা কম্বলও মানছে না। তড়িঘড়ি উঠে পাল্লাটা বন্ধ করতে গেলাম। সেই সময় আমার নজর গিয়ে পড়ল সামনের পাহাড়ি উপত্যকার দিকে। পাহাড়টা যেন জ্যোৎস্নালোকিত হয়ে অপরূপ শোভা ছড়াচ্ছে। এমন রাতে প্রকৃতি যে কী চমৎকারভাবে সাজে, কেউ না দেখলে বিশ্বাস করবে না। অবাক বিস্ময়ে চেয়ে রইলাম। পাহাড়ি উপত্যকাকে বর্ণময় করে তুলেছে রূপলি চাঁদ। যত দূর দেখা যায় শুধু চাঁদের রূপগলা আলোর বন্যা। সে যে কী অপরূপ দৃশ্য, কি বলবো তোদের। চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে, তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি যুবতী মেয়ে পাহাড়ি উপত্যকায় হেঁটে বেড়াচ্ছে। ভারী অবাক হলাম। এই কনকনে ঠান্ডা রাত্রির শেষ প্রহরের দিকে একটি মেয়ে এমন নিরালা পাহাড়ি প্রান্তরে ঘুরে বেড়াতে যাবে কেন? তো ভাবলাম মেয়েটির সাথে নিশ্চয় কেউ আছে, মানে ওর বয়ফ্রেন্ড আর কি। ভালোবাসার টানে মনের মানুষকে নিয়ে এখানে ঘুরতে এসে জ্যোৎস্না রাতে রোমান্স করতে বেরিয়েছে হয়তো, এটাই ভাবলাম। কিন্তু না, ভুল ভেবেছিলাম। মেয়েটির আশেপাশে নজর ঘুরিয়ে অনেকটা দূরত্বের মধ্যেও কাউকেই দেখতে পেলাম না। অবাক কাণ্ড। মেয়েটির অঙ্গে বা পোশাকে বিবাহিতার চিহ্ন তো চোখে পড়ল না, এই দূর থেকে যতটুকু বুঝতে পারলাম আর কি। আর আরও অবাক হলাম যে মেয়েটির পরনে তেমন কোনো শীতের পোশাক নেই। অথচ অদ্ভুত, এই ঠান্ডার রাতে এমন নির্বিকারভাবে কোনো মেয়ে পাহাড়ি প্রান্তরে ঘুরে বেড়াতে পারি, এ আগে কখনো ভাবিনি। একটা তীব্র তাগিদ অনুভব করলাম মেয়েটির সাথে কথা বলার জন্য। হ্যাঁ, মেয়েটি যেন আমাকে অদৃশ্য সুতোর টানে ওর দিকে আকর্ষণ করতে লাগলো। মেয়েটির সঙ্গ পাওয়ার লোভ সম্বরণ করতে পারলাম না। তখন আমার তরুণ বয়স, বুঝতে পারলি, তা একটা ভারী উলের সোয়েটার গায়ে চাপিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলাম বারান্দায়। শিউলি ফুলের মিষ্টি সুবাস নাকে এসে লাগলো। অন্য সময় হলে হয়তো ফুলের মিষ্টি সুবাস প্রাণ ভরে আঘ্রাণ করতাম, কিন্তু এখন আমার সমস্ত মনোযোগ ওই মেয়েটির উপর নিবিষ্ট। মেয়েটির দূরত্ব আমার থেকে ওই ধর 100 মিটার হবে। আমি পাহাড়ের ঢাল বেয়ে দ্রুত নেমে গেলাম উপত্যকার দিকে। জ্যোৎস্নালোকিত আধো অন্ধকার উপত্যকা। মেয়েটি তখনও আমাকে লক্ষ্য করেনি, উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে দূর পাহাড়ের দিকে। মেয়েটির খুব কাছাকাছি পৌঁছে গেলাম। অপূর্ব সুন্দরী মেয়েটি, অপূর্ব সুন্দরী, মোহনীয় বরণ, যেন রূপের আগুন জ্বলছে। অভিভূত হয়ে দেখছে, চোখের পলক পড়ছে না। একটা বিরাট ঘোরের মধ্যে জড়িয়ে ফেলেছে নিজেকে। কিছুক্ষণের জন্য মনে হলো যেন কোনো মধুর স্বপ্ন দেখছি। ওই মান্নাদের একটা গান আছে না, ওই স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা, জাগিও না
আমায় জাগিও না, ওই গানটা আমার মনে পড়ে গেল। কতক্ষণ স্বপ্নের আবেশে জড়িয়েছিলাম, খেয়াল ছিল না। ঘোর কেটে দেখি মেয়েটি তাকিয়ে আছে আমার দিকে। মৃদু হেসে মেয়েটির আরো কাছে এগিয়ে গেলাম। ও ভীতা হরিণীর মতো কেঁপে উঠল, মনে হলো যেন পালাবার পথ খুঁজছে। মেয়েটির সাথে আলাপ করার অছিলায় দ্রুত পা ফেলে সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি ঘাবড়ে গিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? খুব মোলায়েম কণ্ঠস্বর। মেয়েটির চোখের দিকে তাকিয়ে বললাম, আমার রুম থেকে আপনাকে দেখতে পেলাম। আচ্ছা, আপনার ঠান্ডা লাগছে না? এই এত রাতে একা সোয়েটার ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, নিউমোনিয়া হয়ে যাবে তো। আমার জন্য আপনার এত চিন্তা কেন মশাই? আমি কি আপনার কোনো আপনজন? এই বলে মেয়েটি বাঁকা চোখে তাকালো আমার দিকে। মেয়েটির দৃষ্টিতে ধরা দিল একটা চরম নিঃসঙ্গতা। তখন বয়সটাও অনেকটা কম। মনে দুরাশা জাগলো যে এই অপূর্ব সুন্দরী মেয়েটির আপনজন হয়ে ওর নিঃসঙ্গতার সঙ্গী হতে পারলে জীবনটা হয়তো সার্থক হতো। তো মুখে বললাম, না তা নয়, ওই সাধারণ মানবিকতা থেকেই বললাম আর কি। আপনার সাথে তো আর কাউকে দেখছি না, মানে একা একজন মহিলার এমন নিঝুম রাতে এভাবে ঘুরে বেড়ানো ঠিক নিরাপদ নয় তো, তাই বলছিলাম। থাক, আপনাকে আর জ্ঞান দিতে হবে না। আপনার মতলবটা কি বলুন তো? একটু দমে গিয়ে বললাম, না না, মতলব টতলব কিছু নেই। আসলে এত রাতে এভাবে একা একা আবার কোনো বিপদে না পড়েন সেই ভেবে আপনাকে একটু সাবধান করতে এলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। আমি পিছু ফিরতেই মেয়েটি বলে উঠল, আমার কথায় রাগ করলেন নাকি? মেয়েটির কথা একটু আহত হলেও মুখে বললাম, না না, রাগের কি আছে। মেয়েটি মুচকি হেসে বলল, জ্যোৎস্না রাত আমার খুব প্রিয়, তাই এভাবে ঘুরে বেড়াচ্ছি। তাই বলে এভাবে একা একা এই শেষ রাতে? উদাসভাবে উত্তর দিল মেয়েটি। আমি যে বড় একা। একা তো সবাই। আপনি নিশ্চয়ই এখানে কারোর সাথে এসেছেন, মানে বাবা মা বা ফ্রেন্ডস। তাদের ছেড়ে এসেই তো বিরাট ভুল করেছি। ভুল করেছেন? কেন, কি ভুল করেছেন? যারা সবচেয়ে আপন তাদের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম তাকে, সেই ঠকালো। পৃথিবীর কাউকে আর বিশ্বাস করি না। তখন মনে হলো মেয়েটি যুবতী নিশ্চয়ই ভালোবাসার টানে বাড়ি ছেড়ে প্রেমিকের সাথে পালিয়েছে, আর প্রেমিক ছেলেটি মেয়েটিকে ধোঁকা দিয়েছে। সেই চোখেই মেয়েটি এভাবে উদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো প্রচণ্ডই এমন মেয়েকে ছেড়ে যেতে পারে, এটা তো ভাবতেই আমার অদ্ভুত লাগলো। তো মেয়েটির কথায় সহমত হয়ে বললাম, হ্যাঁ, আপনার এ কথাটা সত্যি। মানুষ চেনা দায়, ঠকজোচ্চররাই এখন সংখ্যাগরিষ্ঠ আর কি। তবে আমি পারতপক্ষে কখনো কারোর বিশ্বাসের অমর্যাদা করি না, এটা জানবেন। মুখে বললেই আমি বিশ্বাস করব? কি করে বুঝবো আপনি তাদের দলে পড়েন না? এই কথা বলে মেয়েটি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার চোখের দিকে। অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ, তাও সে ঠিকই বলেছেন,
মানে আমার মুখের কথায় আমাকে বিশ্বাস করবেনই বা কেন? হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন। বয়সটা তখন তো অনেকটাই কম, কাজে বুঝতেই পারছিস যে মনে তখন আমার তুমুল উথাল পাতাল চলেছে। ভাবছিলাম যে কি করে মেয়েটাকে বোঝাই যে ওকে আমার খুব ভালো লেগে গেছে। অথচ আশ্চর্য, জানিস, মেয়েটি কিভাবে যেন আমার মনের ভাব বুঝতে পেরে আমাকে কথা বলার সুযোগ করে দিয়ে বলল, অবশ্যই আপনাকে দেখলে মনে হয় না আপনি কারো বিশ্বাস ভঙ্গ করতে পারেন। মেয়েটির কথাতে তো একেবারে আহ্লাদে গদগদ হয়ে উঠলাম, মন খুলেই বললাম, বলছেন? হ্যাঁ হ্যাঁ, দেখুন, বলতে বাধা নেই যে আপনার সাথে সময় কাটাতেও আমার ভীষণই ভালো লাগছে। আর এমন চমৎকার জ্যোৎস্না রাত, মেয়েটির মধুর কণ্ঠস্বর আমার প্রাণে সুধা সঞ্চার করল। আপনি থাকেন কোথায়? মেয়েটি বিরক্তি দেখিয়ে বলল, আমি কোথায় থাকি তা জেনে আপনি কি করবেন শুনি? বুঝতে পারলাম মেয়েটি আমাকে বড়শিতে গেঁথে যাওয়া মাছের মতো খেলাচ্ছে। একবার প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে, আর পরক্ষণেই যেন সাবধান বাণী স্মরণ করিয়ে দিচ্ছে, বাবুজি ধীরে চলনা। এত তাড়া কিসের তোমার অড়গড় করে সবকিছু জেনে নেবার? বুঝতে সবই পারছিলাম, কিন্তু একটু বেশি মানে উত্তেজিত হয়ে উঠেছিলাম। নিজেকে সংযত করলাম। মেয়েটিকে চটানো ঠিক হবে না। যে মেয়ে মধ্যরাতে কারোর তোয়াক্কা না করে এই পাহাড়ি উপত্যকায় এমন নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, তাকে এভাবে চটানোটা ঠিক হবে না। কিছুক্ষণ চুপ করে রইলাম আমি। একটু বাদে মেয়েটি নীরবতা ভঙ্গ করে বলল, আপনি বুঝি এখানকার হোমস্টেতে উঠেছেন? হোমস্টেতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এসে নিশ্চয়ই আপনার খুব ভালো লাগছে, তাই না? মুগ্ধ গলায় বললাম, এমন নিরিবিলি জায়গা, পাহাড়ের অপূর্ব মনোরম দৃশ্য, ভালো না লেগে কি পারে? আপনার ভালো লাগছে না? হ্যাঁ, চলুন আরেকটু এগোনো যাক, আসুন। মেয়েটির এই নিজে থেকে গল্প শুরু করায় আমিও গল্প করার সুযোগ হাতছাড়া করলাম না। হ্যাঁ, পাশাপাশি হাঁটতে লাগলাম মেয়েটির সাথে। মেয়েটির হাঁটার অপূর্ব ভঙ্গি, হাঁটতে হাঁটতে অপরূপ পটল চেরা চোখে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। আমিও মুগ্ধতা নিয়ে তাকাচ্ছি মেয়েটির দিকে। কিছুক্ষণ নীরবে পথ চলা, আচমকা আমি বলে বসলাম, দেখুন, কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলাটা ঠিক না জানি, তবু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কি? আপনার প্রেমিক আপনাকে ছেড়ে গেছে না? মেয়েটি জিজ্ঞাসা জিইয়ে রেখে বলল, আপনি কি জ্যোতিষী নাকি? না না, এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। মেয়েদের ব্যাপারে এত কৌতূহল কেন আপনার? মেয়ে দেখলেই কি আপনি এমন কৌতূহলী হয়ে ওঠেন? মেয়েটির কথায় বুঝলাম বেশ বুদ্ধিমতী। সোজাভাবে আমার কথার উত্তর দিতে চাইছে না। এমন কথার পর আর ব্যক্তিগত প্রশ্ন চলে না, তাই প্রসঙ্গ বদল করে বললাম, জ্যোৎস্না রাত আপনার খুব প্রিয়, তাই না? মেয়েটি তাকিয়ে ছিল পাহাড়ের দিকে, নিজেকে হারিয়ে ফেলেছিল সেই সৌন্দর্যের দিকে তাকিয়ে।
সেই বিভোর অবস্থা থেকে ফিরে এসে সে বলল, অসম্ভব প্রিয়। আপনি আপনি ভাবতে পারবেন না, এমন আলো ছড়ানো জ্যোৎস্না রাতে আমি না নিজেকে ধরে রাখতে পারি না, জানেন। মেয়েটির ঠোঁটে একটা অদ্ভুত স্মিত হাসি, চাহনিতে কেমন যেন একটা রহস্যময় ভাব। রহস্যময়ী নারীর মনের নাগাল পাওয়া অতই কি সহজ? অপূর্ব সুন্দরী একটি মেয়ের পাশে বসে আছি, অন্য কোনো পুরুষের মতো আমারও ইচ্ছে করছিল মিলি ন্যাপলা ওর আঙুলগুলো ছুঁয়ে দেখতে। মেয়েটির নরম হাত, একটু হাতের মুঠোয় নিলে আর দোষ কি, কিন্তু না, সাহসটুকু আর করে উঠতে পারছি না। যদি আবার কিছু মনে করি বসে, মেয়েটি শহরে বেশ আভিজাত্য আছে মেয়েটির চলনে বলনে। কাছাকাছি শহর, ওই কাশিয়াং হাওয়ায় জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কি কাশিয়াংয়েই? আগে থাকতাম। তা এখন কোথায় থাকেন? জানি না। এই বলে এটি দীর্ঘশ্বাস ফেলল মেয়েটি। জানি না মানে আপনি কি এখানে? আমার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি বলল, হ্যাঁ, আপনার মতোই বেড়াতে এসেছি। মেয়েটি সম্পর্কে আগ্রহ আমার উত্তরোত্তর বেড়েই চলেছে। জিজ্ঞাসা করলাম, না, বলছিলাম যে আপনি কি এখানে কোনো হোমস্টেতে উঠেছেন? আপনার কৌতূহলী স্বভাব আর যাবে না দেখছি। আপনার পেট থেকে কথা বের করা তো খুব মুশকিল। তাই বুঝি? আমাকে কি আপনার খুব দুর্বোধ্য মনে হচ্ছে? মেয়েটি বাঁকা চোখে তাকিয়ে একটু হেসে উত্তর দিল। আমি বললাম, না তাই না তো কি, নারী চির রহস্যময়ী। এ কথাটা কি এমনি এমনি বলে? হ্যাঁ, এমনি এমনি বলে না। আমার বলার মতো কিছুই নেই আসলে। থামলেন কেন? বলুন। সবারই কিছু না কিছু বলার থাকে, বলুন। এত অধৈর্য হচ্ছেন কেন? সময় হলে সবই জানতে পারবেন। মনে পড়লে বললাম, করব করব, অপেক্ষা করব। তুমি যতই ছলনা করো না কেন, আমার হাত থেকে তুমি পার পাবে না। তোমার রহস্যময়তার জাল ছিঁড়ে রহস্য আমি উদ্ঘাটন করবই। কুহকের পর্দার আড়ালে বেশিক্ষণ তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। মেয়েটি বিলোল ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বলল, আমার কথা ছাড়ুন না, আপনার কথা বলুন। আমার কথা? আমার কথা মানে তেমন কিছুই না। আমি এই মুহূর্তে বেকার। হ্যাঁ, কিছুদিন আগেই চাকরি ছেড়েছি। শখের বসে টুকটাক লেখালেখি করে থাকি। আর এখানে আসার কারণ ওই লেখালেখির জন্যই বলতে পারেন, নেই আর কি। দ্যাটস অল। বাহ, খুব ভালো লাগলো আপনার কথা জেনে। তা এখানে আর কদিন আছেন? এই আর 3-4 দিন। ও, তাহলে বোধহয় আর আপনার সাথে আমার দেখা হবে না। আমি আগ্রহের সাথে বললাম, কেন কেন? আপনি কি কালই এখান থেকে চলে যাচ্ছেন? না, তা নয়। আমি মেয়েটির সঙ্গ পাবার আশায় বললাম, কেন? আচ্ছা, এই এই কদিন রোজ দেখা করা যায় না? আমার কথা চমকে উঠল মেয়েটি। বলল, তা সম্ভব নয়, আমি প্রতিদিন বেরোতে পারি না। খুব অদ্ভুত লাগছিল জানিস। মেয়েটি ক্রমশ রহস্যের জাল বিস্তার করেই চলেছে। আর এমনই সে কুহক যে সেই কুহকের জাল ছিঁড়ে
মেয়েটির কাছাকাছি পৌঁছানো আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছে না। তবু গল্প চলছে, পাওনা এতটুকুই। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? গরু বাথানে, ছবির মতো সুন্দর জায়গা, ওখানেই আমার বাড়ি ছিল। ছিল মানে এখন নেই? আছে বোধহয়। তো যান না ওখানে? না, আর কোনোদিনই যাওয়া হবে না, কিছুই না। এই ঘুরে ঘুরে বেড়াই। বাহ, সে তো খুবই ভালো কথা। জায়গায় জায়গায় ঘুরে বেড়িয়ে এই সুন্দর পৃথিবীটাকে দু চোখ ভরে দেখে জীবনটাকে দারুণভাবে উপভোগ করছেন, তাই তো? এটাকে আপনি উপভোগ বলছেন? এই বলে উঠে পড়ল মেয়েটি। কি হলো, উঠলেন যে? চলে যাচ্ছেন? আজ আজ আসি, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আমি যেন আশাহত প্রেমিকের মতো বলে উঠলাম, এতে তারা কিসের? আরেকটু বসুন না প্লিজ। মেয়েটির মোহে আমি আবিষ্ট হয়ে গিয়েছিলাম। খিলখিল করে হেসে মেয়েটি বলল, তা কি হয়? দেখছেন না, ভোরের আলো ফুটতে শুরু করেছে। হোক না ভোর, তবু আরেকটু, আর কিছুক্ষণ। তা হয় না, লোকজন আমি দেখে ফেলবে। আমাকে কথা বলার সুযোগ না দিয়ে মেয়েটি পাহাড়ের চড়াই বরাবর চলতে শুরু করলো। আমি আমি মেয়েটির পিছু নিলাম। বুঝতে পারলি, ওর তীব্র গতির সঙ্গে পেরে উঠছিলাম না, হাঁপিয়ে যাচ্ছিলাম। মেয়েটি মেয়েটি এত দ্রুত গতিতে তত্তর করে উঠে যাচ্ছে কিভাবে? হ্যাঁ, কিভাবে? কই, আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। এক জায়গায় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম। অনেকটা যাওয়ার পর মেয়েটি পেছন ফিরে তাকালো। তার মুখে একটা অদ্ভুত বেদনাময় স্মিত হাসি। ডান হাত নাড়িয়ে সে বিদায় দিল আমাকে। তারপরেই ঘটল সেই অলৌকিক ঘটনা। মেয়েটি মেয়েটি আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। আরে, যে কি শুনছিস তোরা? জাস্ট জাস্ট মিলিয়ে গেল। একটা জলজ্জান্ত মানুষ যদি চোখের সামনে হুট করে গায়েব হয়ে যায়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় বা ব্যাপার। শরীরের সমস্ত তন্ত্রীতে ভূমিকম্পের মতো কাঁপুনি দিয়ে উঠল আমার। ভোরের ইমেল হাওয়াতে ঘাম ছুটে গেল একেবারে। এদিক ওদিক পাগলের মতো ছুটতে লাগলাম। না, ভ্যানিশ ভ্যানিশ, কোথাও কোনো চিহ্ন খুঁজে পেলাম না মেয়েটির। আশ্চর্য আশ্চর্য, আমি কি তাহলে এতক্ষণ বউদের সঙ্গে গল্প করলাম? বউ কি নেই? আমার মনে মেয়েটির সম্পর্কে প্রথমেই একটা সন্দেহ জেগেছিল। এই শীতের রাতে কোনো মেয়ে এভাবে একা একা বাইরে ঘুরে বেড়াতে পারে না। হাত পা আমার তখন ঠান্ডা হয়ে আসছে বুঝলি। হ্যাঁ, অনুভব করলাম দাঁড়িয়ে থাকার শক্তিটুকু ক্রমশ হারিয়ে ফেলছি আমি। মাথা ঘুরতে লাগলো বন বন করে। চেতনা হারিয়ে পড়ে গেলাম আমি। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি উপত্যকায় ঘাসের উপর শুয়ে আছি। পিঠটা শিশিরে ভিজে গেছে। চোখ মেলে দেখি আমার দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে মিংমা আর সাথে কিছু স্থানীয় লোকজন। উঠে বসলাম আমি
শেষ রাতের কথা মনে পড়ল। দিনের আলোতেও টের পেলাম একটা ভয়ের শেষেরানি। মিংমা আমাকে এভাবে পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, সাহেব আপনার কি হয়েছে? এ, আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এখানে এলেন কেসে? উত্তর না দিয়ে উঠে দাঁড়ালাম। মাথাটা ঝিমঝিম করছিল। ওরা আমাকে ধরাধরি করে আমার রুমে নিয়ে এলো। চোখে মুখে জলের ঝাপটা দিলাম। মিংমা আমার জন্য চা নিয়ে এলো। ওর সাথে আরও লোকজন ছিল। ওরা আমার গল্প শোনার জন্য অপেক্ষা করছিল। আমি শেষ রাত্রির ঘটনা ওদের বললাম। মন্ত্রমুগ্ধের মতো ওরা সবাই আমার গল্প শুনছিল। ওদের চোখে ভয়ের রেখা আমার নজর এড়াল না। মিংমা বলল, সাহেব আমি আমি না আপনাকে বারণ করলাম, তা সত্ত্বেও আপনি রাতের বেলা বেরিয়েছেন। তোমাকে তো আমি রাতে বেরোতে বারণ করার কারণ জিজ্ঞেস করেছিলাম। করেছিলাম তো। তুমি কি তার কোনো উত্তর দিয়েছিলে? বলো, দিয়েছিলে? কেন সাহেব, সেই মেয়েটির কথা শোনেননি? এখানকার সবাই তো জানে। সবকো পতা হ্যায়। ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলাম, কোন মেয়েটির কথা বলছো বলো তো? আরে সাহাব, কয়েক সাল হলো মেয়েটির কথা লোকমুখে ফেরে শাহবাগানে। পাহাড়ি উপত্যকায় রাতের বেলা একটি মেয়েকে হেঁটে বেড়াতে দেখেছে অনেকে। মেয়েটি আসে একেবারে রাত কে শেষ ওয়াক্ত। সুন্দরী মেয়েটিকে আশেপাশের 10 গাঁয়ের মধ্যে কেউ দেখেনি। কিধার সে আসে কেউ জানেও না। কেউ কৌতূহলের বসে তার সাথে আলাপ করতে গেলে হাওয়ায় মিলিয়ে যায় নাকি। মেয়েটি অশরীরী বলে রাতের দিকে আর ভ্যালির দিকে যায় না এখানকার লোকেরা। इसलिए आपको जाने के लिए মানা করেছিলাম। মিংমার কথা হাঁ করে শুনছিলাম আমি। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাই নাকি? কই, আমি তো এ ব্যাপারে কিছু জানি না। আসলে গল্প লেখার নেশায় এমন মজেছিলাম যে কারোর সঙ্গে দুদণ্ড গল্প করার সময় পর্যন্ত পাইনি। আচ্ছা মিংমা, পুরো কাহিনীটা কি বলো তো? কাহিনীটা আমার লোকমুখে শোনা। কার্শিয়াং का एक बहुत अमीर বড় লোকের ছেলে সাংচু, উচ্ছৃঙ্খল বলে যাকে, নানান দুষ্কর্ম করত, অপকর্ম করে বেড়াতো। এই সাংচু যখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ে তখন সঞ্জনা নামের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধনী দুলাল, মানিব্যাগে বহুত পয়সা, এমন ছেলের প্রতি অনেক মেয়ে আকৃষ্ট হয়ে সঞ্জনাও হয়েছিল। ওদের প্রেমের সম্পর্ক গভীরতম পর্যায়ে পৌঁছেছিল। उन दोनों के अंदर শারীরিক সম্পর্ক भी হয়েছিল। সঞ্জনা প্রেগনেন্ট হয়ে পড়ল। এসব ক্ষেত্রে যা হয় আর কি তাই হলো। সাংচু সঞ্জনাকে বলল সন্তান অ্যাবর্ট করতে। সঞ্জনা রাজি হয়নি। ও সাংচুকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল। সাংচুর বাবার বিরাট পয়সা, ওরা বিরাট বড় লোক। ছেলের এহেন কীর্তির কথা জানাজানি হলে খানদানকে মুমে চুনকালি পড়বে। ও ভয়ে একদিন পাহাড়ে ঘুরতে নিয়ে আসার নাম করে সাংচু সঞ্জনাকে নিয়ে এলো এই মাকাই বাড়িতে। চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে ওরা পৌঁছে গেল পাহাড় চূড়োয়। চারপাশে নিঝুম, নিস্তব্ধ, একদম নীরবতা। কোনো কোনো জনমনীষী নেই, কোনো আদমি নেই। কাজটা সারতে অসুবিধে হয়নি সাংচুর। পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সঞ্জনাকে। চোখের পলকে সঞ্জনা টুপ করে পড়ে যায় নিচে। সেই বক্ত সে সঞ্জনা রয়ে গেছে এই মাকাই বাড়ির বনাঞ্চলে। পূর্ণিমার রাত করে বেরিয়ে আসে। মেয়েটি রূপের জাদুতে ছেলেদের বশ করে ফেলে। এর আগে কয়েকজন দেখা পেয়েছে মেয়েটির। আপনিও ওই মেয়েটিরই দেখা পেয়েছেন নাকি সাহেব? মিংমার কথা হাঁ করে শুনছিলাম।
কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ মিংমা, সেই মেয়েটি তো মনে হচ্ছে। কথা বলতে বলতে হুট করে কোথায় গায়েব হয়ে গেল। মিংমা আমার কাঁধে হাত রেখে বলল, সাহাব, রাম রাম রাম, পুরো বাঁচা বেঁচে গিয়েছেন সাহাব। ভাগ্যিস মেয়েটি রূপের জাদুতে আপনাকে ভুলাতে পারেনি। অস্ফুট স্বরে আমি বললাম, তাহলে কি হতো মিংমা? মিংমা আঁতকে উঠে বলল, মেয়েটি রূপের আকর্ষণে আপনাকে পাহাড় চূড়ো অবধি নিয়ে যেত, তারপর আপনার দশাও হতো শেরিং এর মতো। কৌতূহলের সাথে জিজ্ঞেস করলাম, কার কথা বলছো তুমি? এই চা বাগানেরই ছেলে। মেয়েটির রূপের টানে পিছে পিছে পাহাড় অবধি চলে গিয়েছিল। তার মাসুলও গুনতে হয়েছিল। পাহাড় থেকে পড়ে গিয়ে চিরতরে পঙ্গু হয়ে যায় ছেলেটি। নিজেকে বেশ ভাগ্যবান মনে হলো। ঋষভের এই কুহকিনীর পেছন পেছন ছুটে যেতে যেতে যদি নিজেকে সংযত না করতাম, তাহলে হয়তো আমার হাল ওই ছেলেটির মতোই হতো, মর্মান্তিক। তো জানিস নেপলা, আজও কোনো গভীর জ্যোৎস্নার রাতে ঘুম ভেঙে গেলে কখনো কখনো সেই মেয়েটির মুখ আর সেই গানটা খুব মনে পড়ে আজও। স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায়, জাগিও না। এই যে ভাইপোড়া, শোন, গল্প তো সবাই বসে বসে শুনলি, কিন্তু সেটা কেমন লাগলো সেটা না জানালে চলবে? শুধু গল্প শুনলে তো হবে না, শেয়ার করতে হবে, ভালো লাগলে জানাতে হবে কমেন্ট করে। হ্যাঁ, আর শোন, আগামীতে তো আরও গল্প নিয়ে আসবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাক। এমন ভালো থাকিস, আবার দেখা হবে, চলি। নমস্কার, রাজদেবী 2.0 থেকে আমি সন্তু আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন লাগলো আজকে আমাদের তড়িৎ খুঁড়োর গল্প? জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। গল্পটি লিখেছেন অমিতাভ সাহা। আজকের গল্প পাঠে এবং তড়িৎ খুঁড়োর ভূমিকায় ছিলেন শ্রী দেবাশিস সেনগুপ্ত। তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবার জন্য এবং গল্পটিকে এত সুন্দর করে ফুটিয়ে তোলবার জন্য। অন্যান্য ভূমিকায় ছিলাম আমি সন্তু এবং রায়না। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিওস। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওটিকে লাইক করে এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা চান আমরা এমনই ভালো ভালো গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলেই আমরা যখনই নতুন গল্প আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং আপনারা যদি চান আমরা এমনই বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের গল্প আপনাদের জন্য আনতে পারি, চাইলে আপনারা আমাদের আর্থিক সাহায্যও করতে পারেন। তাতে আমরা উদ্বুদ্ধ হব নতুন নতুন লেখকদের বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের গল্প আপনাদের উপহার দেওয়ায়। আমাদের আর্থিক সাহায্য পাঠানোর জন্য ইউপিআই আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের মাধ্যমে, বা আপনারা হতে পারেন আমাদের চ্যানেলের মেম্বার বা আর্থিক সাহায্য পাঠাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে সুপার থ্যাঙ্কস দিয়ে। আজকের জন্য এইটুকুই, ফিরবো আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0 এবং খুব ভালো করে পুজো কাটান। ধন্যবাদ।